জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমাদের মার্কেট গত কয়েকদিন ধরে দারুণ পারফরমেন্স করেছে, কিন্তু গতকাল ইউএস মার্কেটের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। ডাউ জোন্স প্রায় 2.5% ক্র্যাশ, S&P 500 2% এবং নাসদাকেও কিন্তু 2.5% আমরা ডাউনফল দেখতে পেয়েছি। এর কারণটা আমি গতকাল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম। যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন, ঠিক আছে? তো এর পেছনে যে কারণটা ছিল সেটা একটু বলে দিই। তো গতকাল রাত্রে ইউএস মার্কেট যে ক্র্যাশ হয়েছে, সেই ক্র্যাশের কারণ হচ্ছে চায়না হঠাৎ করে একটা অ্যানাউন্সমেন্ট করে। তারপরে ইউএস মার্কেট ওপেন হওয়ার পর আমরা ইউএস মার্কেটে পরপর একটা ডাউনফল দেখতে পাই। তো কি অ্যানাউন্সমেন্ট করেছে চায়না? তো চায়না একটা মেসেজ দিয়েছে, সেটা মানে বাকি সমস্ত দেশের জন্য। সেটা কি? বেইজিং থ্রেটনেস কাউন্টার মেসেজেস অ্যাগেনস্ট কান্ট্রিজ দ্যাট অ্যাপ্রিজ ওয়াশিংটন ইন ট্রেড ওয়ার। তার মানে এই যে দেখুন, চায়না ওয়ান্ট করেছে ইট উইল টেক রিসলিউট অ্যান্ড রেসিপ্রোকাল counter message against other countries negotiations with the US of the make a deal at China expense during the trade war। মানে ইউএস এর সাথে কোনো দেশ যদি আন্ডারস্ট্যান্ডিং করে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে, এবং সেই দেশ যদি এমন কোনো অ্যাকশান নেয় যাতে করে চায়নার কোনো ক্ষতি হতে পারে, ঠিক আছে, তাহলে চায়না সেই দেশের এগেনস্টে অ্যাকশান নেবে। এটাই কিন্তু চায়না একটা মেসেজ দিয়েছে, এবং তার পরপরেই আমরা একটা ইউএস মার্কেটে একটা ডাউনফল দেখতে পাই। এছাড়া আরও একটি কারণ আছে, সেটা আরেকটা কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ভার্সেস মিস্টার পাওয়েলজি, ফেড চেয়ারম্যান। তো এই ডোনাল্ড ট্রাম্পের তো কোনো ইন্ট্রোডাকশান দেওয়ার দরকারই নেই। তার সাথে সাথে এই ডান দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিস্টার পাওয়েলজি, ফেড চেয়ারম্যান। তো এদের দুজনের মধ্যে একটা মানে ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি চাইছেন যে মিস্টার পাওয়েলকে ফেড চেয়ারম্যানের পদ থেকে সরাতে, এবং উনি প্রেশার ক্রিয়েট করছেন ওনার কারণে। এইগুলো সমস্ত ইউএস মার্কেট থেকেই আমাদের যে সমস্ত ইউএস চ্যানেলগুলো আছে, রিপোর্ট মাধ্যমগুলো আছে, সেইখান থেকেই কিন্তু এই খবরগুলো পাওয়া যায়। তো মোটামুটি উনি এই মিস্টার পাওয়েলকে কিন্তু তার জায়গা থেকে সরানোর একটা চেষ্টা করছে, যে এরকম কোনো পদ্ধতি কি আছে যে ওনাকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে এবার ডোনাল্ড ট্রাম্প তার নিজের পছন্দ মতো কাউকে সেই পদটায় দেওয়ার জন্য, যাতে উনি অ্যাকচুয়াল প্রেশার ক্রিয়েট এটাই করছেন যে রেড কাট করুন, এইটাই আর কি বলতে চাইছে। এবার মিস্টার পাওয়েলজি পরিষ্কার বলেছে, রেড কাট আমরা তখনই করব যখন আমাদের ইনফ্লেশন কন্ট্রোলে থাকবে এবং জিডিপি গ্রোথ ঠিক থাকবে, সমস্ত ডাটা ক্লিয়ার থাকবে, তখনই আমরা রেড কাটের সিদ্ধান্ত নেব। তাছাড়া মানে মিস্টার পাওয়েলজি এরকম বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করেই, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি হোক, ওনাকে উদ্দেশ্য করেই বলেছে যে এইভাবে যে ট্যারিফের ব্যাপারটা চলছে, এতে করে মানে খুব সম্ভাবনা কম আছে যে পরবর্তীকালে আমরা রেড কাটের দিকে যেতে পারি, এরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এই নিয়েই একটা দ্বন্দ্ব লেগে আছে ওনাদের মধ্যে। তো এই একটা কারণও কিন্তু ইউএস মার্কেটে ক্র্যাশ হওয়ার পেছনে অবশ্যই আছে। নেক্সট, এর সাথে সাথে একটা সংস্থা আছে, ঠিক আছে, ফর্বস রিসেশন ট্র্যাকার। তারা অ্যাপোলো একজন ব্যক্তি আছে, তিনি বলছেন, ওই সংস্থার ব্যক্তি, 90% চান্স অফ ভলেন্টারি রিসেশন হ্যাভিং ইম্প্যাক্ট স্মল বিজনেসেস। এবং তার সাথে সাথে তিনি এটাও বলছেন যে ইউএস উইল অ্যাবসলিউটলি হ্যাভ এ রিসেশন ইন 2025 মধ্যেই ইউএস রিসেশনে যাবে, এটা 90% চান্স কিন্তু উনি বলছেন। তো এই সংস্থা আবার আরেক দিকে গোল্ডম্যান সাচ, তারাও যে রাইজ করেছে ইউএসের রিসেশন 45% চান্স আছে এরা বলছেন। আর জেপি মর্গান,
এটাও একটা বড় সংস্থা। তো তারা কত বলছে, 60% চান্স ইউএস রিসেশনে যাওয়ার জন্য। তো এই রকম বিভিন্ন সংস্থা কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম সমস্ত সংস্থাই কিন্তু যেটা বলছে সেটা হচ্ছে ইউএস রিসেশনে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বেশি আছে। ঠিক আছে, তো এই সমস্ত ব্যাপারের জন্য কিন্তু ইউএস মার্কেটে আমরা কন্টিনিউ অনবরত একটা পিটাই দেখতে পাচ্ছি, এবং তার সাথে সাথে ডলার ইন্ডেক্সও ধীরে ধীরে গতকাল আমি দেখেছি লাস্ট 98 পর্যন্ত চলে এসছে, যেটা কিন্তু ইউএসের জন্য একটা নেগেটিভ সংকেত। এবং তার সাথে সাথে বন্ড হিলও সেলিং হচ্ছে, ঠিক আছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করে নেব। এখন চলে আসি আমি রেজাল্টগুলোতে পরপর। প্রথম যে কোম্পানিটির রেজাল্ট, তার মার্কেট ক্যাপ হচ্ছে 32,384 কোটি টাকা, তার মানে একটা মিড ক্যাপ স্টক। মার্চ কোয়ার্টারে রেভিনিউ জেনারেট করেছে 16 কোটি টাকা, যেটা আগের কোয়ার্টারে ছিল 4 কোটি টাকা। তার মানে রেভিনিউটা কিছুটা হলেও বেড়েছে, কিন্তু প্রিভিয়াস কোয়ার্টারগুলোর তুলনায় অনেকটাই কম। গত বছর মার্চ কোয়ার্টারে 57 কোটি টাকা রেভিনিউ ছিল, সেখান থেকেও ডাউন, এবং কোয়ার্টারলি সামান্য বেড়েছে। তো দরকার নেই, ম্যাক্সিমাম যে রেভিনিউটা যেভাবে জেনারেট করতো কোম্পানি, সেই তুলনায় কিন্তু রেভিনিউটা জেনারেট হয়নি। অপারেটিং প্রফিট মার্জিন আগের বার যেটা নেগেটিভ ছিল সেটা এবার পজিটিভ হয়েছে, এই একটা ভালো দেখতে পাচ্ছি। কিন্তু নেট প্রফিটে আমরা যদি চলে আসি, তাহলে 20 কোটি ছিল, সেখান থেকে কমে বেড়ে 38 কোটি টাকা হয়েছে। ইপিএসের সামান্য গ্রোথ হয়েছে, কিন্তু প্রিভিয়াস ইপিএস থেকে যথেষ্ট কম। এবং প্রিভিয়াস ইয়ারে যদি আমরা দেখি, তাহলে 60 কোটি টাকা নেট প্রফিট ছিল, যেটা কিন্তু কমে প্রায় 50%-এর কাছাকাছি চলে এসছে। ইয়ারলি হিসাবটা যদি আমরা দেখি, 305 কোটি 4টে কোয়ার্টার মিলিয়ে, যেটা আগের বছরে ছিল 385 কোটি। তার মানে এখান থেকে এখানে দারুণ পরিমাণে বেড়েছিল, কিন্তু এই বছরের পারফরমেন্স ঠিকঠাক হলো না। অপারেটিং প্রফিট মার্জিন যথেষ্ট ভালো আছে। নেট প্রফিটে আমরা যদি চলে আসি, তাহলে আগের বছরের তুলনায় নেট প্রফিটটা অনেকটাই কমেছে, 312 কোটি টাকা 4টে কোয়ার্টার মিলিয়ে। এবার ইপিএসও একটু আমরা ডাউনফল দেখতে পাচ্ছি। বাকি কোম্পানির কাছে রিজার্ভস আছে 31,000 কোটি, রিজার্ভসের পরিমাণ বাড়ছে কন্টিনিউ, এবং বোরোয়িং আছে 0। তো এই দিক থেকে একদম ওকে ফান্ডামেন্টাল আছে। ফিক্সড অ্যাসেটের পরিমাণ 174 কোটি টাকা, এবং টোটাল অ্যাসেট আছে 34,800 কোটি। তাহলে বাকি ফান্ডামেন্টাল সবই ঠিক আছে, জাস্ট লাস্ট দুটো কোয়ার্টার আমরা রেজাল্টটা ঠিকঠাক পেলাম না। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা এবার চেক করে নেবো, এখানে কিছু নেগেটিভিটি আছে কিনা। যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রোমোটার হোল্ডিং প্রায় মোটামুটি 73.38% আছে। এফআইজের হোল্ডিং 2.46%। এফআইজ হোল্ডিং যদি আমরা দেখি, তাহলে কিছুটা পরিমাণ বেড়েছে, এবং ডিআইজের হোল্ডিং যদি দেখি, তাহলে ডিআইজও সামান্য 0.01% বেড়েছে। গভর্নমেন্টের কাছে সামান্য হোল্ডিং আছে, এবং পাবলিকের কাছে 23.12% হোল্ডিং আছে, যেটা একটু কিছুটা কমেছে। তো এই হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। চলে আসি স্টক। কোম্পানিটি হচ্ছে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড। তো একদিকে একটা জিনিস দেখলে সেটা হচ্ছে টাটা একটা ব্র্যান্ড, এবং রেজাল্ট লাস্ট দুটো কোয়ার্টার ঠিকঠাক আসেনি। গত এক বছরের পারফরমেন্স আমরা যদি দেখি, তাহলে এক বছরে নেগেটিভ রিটার্ন আছে, এবং ওপর থেকে একটা নিচের লেভেলেও আছে, ধীরে ধীরে রিকভারি করছিল। তবে এই রেজাল্ট আসার জন্য Q4 রেজাল্টের কারণে মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটা আমরা দেখব। গত 5 বছরের পারফরমেন্স আমরা যদি দেখি, তাহলে 5 বছরে দারুণ একটা র্যালি দেখিয়ে একটা কারেকশান মুডে আছে। তো 5 বছরে 820% রিটার্ন। তাহলে কোয়ার্টার রেজাল্টটা অবশ্যই একটু হতাশ করার মতো রেজাল্ট বলতে পারি। নেক্সট যে রেজাল্টটা চলে এসছে, তার মার্কেট ক্যাপ হচ্ছে 1492 কোটি টাকা। তার মানে বুঝতেই পারছেন একটা স্মল ক্যাপ স্টক। এবার স্মল ক্যাপ স্টকের রেজাল্ট গুরুত্বপূর্ণ। স্মল ক্যাপের স্টকের রেজাল্ট যদি ঠিকঠাক না হয়, সেখানে কিন্তু কোম্পানির বড়সড় পিটাই হতেই পারে, সম্ভাবনা যথেষ্ট বেশি আছে। দেখে নিই আমরা মার্চ কোয়ার্টারে রেভিনিউ আমরা যদি চেক করি, তাহলে 157 কোটি টাকা, যেটা আগের কোয়ার্টারে ছিল 146 কোটি টাকা, এবং প্রিভিয়াস ইয়ারে যদি দেখি, তাহলে 65 কোটি টাকা। তাহলে ইয়ারলি বেড়েছে, এবং কোয়ার্টারলিও বেড়েছে। রেভিনিউ টপ লাইন একদম ঠিক আছে, পারফেক্ট। অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ যদি দেখি, তাহলে সামান্য কিছুটা কমেছে, এবং নেট প্রফিটে যদি চলে আসি, তাহলে 3,72 লক্ষ ছিল আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে
1,42,00,000, তার মানে ডাউন। এবং প্রিভিয়াস ইয়ারে যদি দেখি তাহলে 4 কোটি টাকা, সেখান থেকেও কমেছে। তার মানে কোয়ার্টারলি ইয়ারলি নেট প্রফিটে আমরা ডাউনফল পেলাম। বছরের হিসাবটা কী দাঁড়ালো? 4টে কোয়ার্টার মিলিয়ে 574 কোটি, যেটা আগের বছরে ছিল 144 কোটি। অপারেটিং প্রফিট মার্জিন নেগেটিভ ছিল আগে, সেটা পজিটিভ হয়েছে। এবং নেট প্রফিটে যদি চলে আসি, নেগেটিভ ছিল, সেটা পজিটিভ হয়ে 17 কোটি টাকাতে এসছে। এবার চলে আসি কোম্পানির কাছে রিজার্ভস কত আছে? 47 কোটি টাকা। এই জায়গাটা একটা প্লাস পয়েন্ট আমরা পাচ্ছি। কোম্পানির রিজার্ভসটা নেগেটিভে ছিল এবং সেটা ধীরে ধীরে বাড়ছিল, সেটা কিন্তু পুরো ক্লিয়ার করে নেগেটিভটা ক্লিয়ার হয়ে সেটা পজিটিভে চলে এসছে এবং 47 কোটি টাকার রিজার্ভস চলে এসছে কোম্পানির কাছে। বোরোয়িং আছে 148 কোটি টাকা। তো বোরোয়িং আছে বলে সেটা ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তো কোম্পানি বোরোয়িং নিয়ে যদি তাদের বিজনেসটাকে গ্রো করে সেদিকে ভালো। ফিক্সড অ্যাসেটের পরিমাণ 25 কোটি টাকা এবং টোটাল অ্যাসেট 270 কোটি টাকা। এবার চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে, যেখানে মার্চেরটা আপডেট হয়ে গেছে। প্রোমোটার হোল্ডিং 72% আছে। এফআইস ডিআইসের কাছে সামান্য হোল্ডিং আছে। এফআইস হোল্ডিংয়ে কোনো চেঞ্জ হয়নি। ডিআইস হোল্ডিংয়ে সামান্য 0.01% হোল্ডিং বেড়েছে এবং পাবলিক হোল্ডিং সামান্য কিছুটা সেলিং হয়েছে, 0.02% মতো সেল হয়েছে। তো দেখে নিই নাম। কোম্পানিটি হচ্ছে লোটাস চকলেট লিমিটেড। তো এই কোম্পানিটি অনেকেই হয়তো জানেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই কোম্পানিটিকে কিনে নিয়েছে। 1161 টাকা শেয়ার প্রাইস। 1 বছরের রিটার্ন যদি আমরা চেক করি তাহলে 183% রিটার্ন দিয়েছে 1 বছরে, এবং 5 বছরের রিটার্ন যদি চেক করি তাহলে 9000% 5 বছরের রিটার্ন। এখনও আরও অনেক বেশি ছিল, ওপর থেকে কারেকশান হয়ে এই রেঞ্জের মধ্যে আছে। তো এই স্টকটির কাজ হচ্ছে আপার সার্কিট মারতে মারতে ওঠে এবং যখন নামে লোয়ার সার্কিট মারতে মারতে নামে। তাহলে এখন আমরা রেজাল্টটা যেটা দেখলাম, এই যে দেখতে পাচ্ছেন 5 বছরের চার্ট প্যাটার্নটা একদম এখানে ফ্ল্যাট ছিল। তারপরে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিনে নেওয়ার পরেই স্টকটি রকেট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এই রকেট হওয়ার শুধুমাত্র রকেট হলেই হবে না, কোম্পানিকে পারফরমেন্সও দেখাতে হবে। পারফরমেন্স ঠিকঠাক না দেখাতে পারলে সেখানে পিটাই অনিবার্য হবেই। সুতরাং এটা একটা স্মল ক্যাপ স্টক এবং রেজাল্টটা আমরা যেটা দেখলাম সেটা কোয়ার্টারলি কিন্তু একটা ডাউনফল দেখা যাচ্ছে। সুতরাং মার্কেট ওপেন হওয়ার পর আমরা দেখব কী রিয়াকশান দেখায়। নেক্সট যে কোম্পানিটি, তার মার্কেট ক্যাপ হচ্ছে 16,943 কোটি টাকা। তার মানে এটা একটা মিড ক্যাপ স্টক, তবে 20,000 কোটির নিচে মার্কেট ক্যাপ আছে। এবার আমরা দেখে নেব কোয়ার্টারলি রেজাল্টটা কী আসলো। মার্চ কোয়ার্টারে 541 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 535 কোটি। তো মোটামুটি রেজাল্টটা বলতে পারি ফ্ল্যাট, সেম পারফরমেন্স বলতে পারি, তবে খারাপ নয়। 443 কোটি টাকা আগের বছরে ছিল মার্চ কোয়ার্টারে, যেটা বেড়েছে এবং কোয়ার্টারলিও সামান্য কিছুটা বেড়েছে। অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজটা বেড়েছে, যেটা একটা ভালো লক্ষণ। এবং নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে 110 কোটি টাকা ছিল আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে 119 কোটি টাকা। এবং প্রিভিয়াস ইয়ারে যদি দেখি তাহলে 84 কোটি টাকা ছিল, সেখান থেকেও বেড়েছে। কোয়ার্টারলি ইয়ারলি দুদিকেই নেট প্রফিট এবং রেভিনিউ দুদিকেই আমরা একটা গ্রোথ দেখতে পেয়েছি। তার মানে রেজাল্টটা পারফেক্ট লাগছে। 4টে কোয়ার্টার মিলিয়ে হিসাবটা যদি দেখি তাহলে 2060 কোটি, যেটা আগের বছরে ছিল 1483 কোটি। কন্টিনিউয়াসলি ইয়ার অন ইয়ার বেসিস রেভিনিউ বাড়ছে। অপারেটিং প্রফিট মার্জিনটাও ধীরে ধীরে বাড়ছে কোম্পানির। তো এই জিনিসগুলো পজিটিভ। নেট প্রফিটে যদি চলে আসি 426 কোটি, নেট প্রফিটও কন্টিনিউ ধীরে ধীরে বাড়ছে এবং ইপিএসটাও খুব সুন্দরভাবে গ্রো করে চলেছে। তাহলে প্রিভিয়াস হিস্টোরি বলছে দারুণ পারফরমেন্স কন্টিনিউয়াসলি কোম্পানি ধরে রেখেছে এবং এই কোয়ার্টারের রেজাল্টটাও ঠিকঠাক এসছে। রিজার্ভস আছে কোম্পানির কাছে 4092 কোটি টাকা, যেটা রিজার্ভসের পরিমাণ বাড়ছে, এবং বোরোয়িং আছে 482 কোটি টাকা, রিজার্ভসের তুলনায় অনেক কম। বোরোয়িংটা ধীরে ধীরে কমছে, যেটাও একটা পজিটিভ পয়েন্ট। ফিক্সড অ্যাসেট যদি দেখি 1367 কোটি, ফিক্সড অ্যাসেটের পরিমাণও বাড়ছে এবং টোটাল অ্যাসেট 5235 কোটি, টোটাল অ্যাসেটও বাড়ছে। তাহলে ফান্ডামেন্টাল সব দিক থেকেই আমরা ওকে পেলাম। এবার চলে আসি শেয়ার হোল্ডিং প্যাটার্নে, যেখানে প্রমোটার হোল্ডিং 60% আছে মার্চ কোয়ার্টারে এবং এফআইস হোল্ডিং কিছুটা সেল হয়েছে, ডিআইস হোল্ডিংও কিছুটা সেল হয়েছে এবং পাবলিক হোল্ডিং কিছুটা বেড়েছে। তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নও মোটামুটি আমরা বড় প্লেয়ারদের হোল্ডিংটাই বেশি আছে, পাবলিকের হোল্ডিংটা একটু কম আছে।
কোম্পানিটি হচ্ছে অনন্ত রাজ লিমিটেড। 495 টাকা শেয়ার প্রাইস। 1 বছরের রিটার্ন যদি আমরা চেক করি তাহলে 41% রিটার্ন। 5 বছরের রিটার্ন আমরা যদি চেক করি তাহলে 2800% রিটার্ন। এবং ধীরে 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 উপরের দিকে যাচ্ছে এবং এখন কারেকশান হয়ে একটা রেঞ্জ ধরে আছে। তার মানে রেজাল্টটা আমরা যা দেখলাম তাতে ঠিক আছে। 1 বছরের চার্ট প্যাটার্নে যে এই ওপর থেকে ডাউন সাইড মুভমেন্টটা দেখতে পেয়েছি, তার মানে কোম্পানির রেজাল্টটা ঠিকঠাক আসলো। তার মানে খুব বেশি আমরা পিটাই হয়তো বা নাও হতে পারে, হয়তো, এটা আমার নিজস্ব অনুমান বলছি আমি, সেটা ভুলও হতে পারে। আপনারা সবসময় যাচাই করে নেবেন, ঠিক আছে? তো এই ভিডিওতে দেখানো প্রত্যেকটি স্টক জাস্ট কোয়ার্টার রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরলাম, কোনো রেকমেন্ডেশন নয়। বাই, হোল্ড, সেল, এভারেজ সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এবং যা কিছুই বললাম সেই মতামতটা দিলাম, সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন দিলাম, সেটা ভুলও হতে পারে। সুতরাং যখনই কোনো শেয়ারের বিষয়ে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন সেটা নিজের বুদ্ধি অ্যাপ্লাই করেই নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।